ভারত আমার ভারতবর্ষ। ১৪০ কোটি দেশের মানুষ, ভারতবাসী আমরা এই দেশকে নিয়ে গর্বিত। এই গর্ব আমাদের মননে, আমাদের সার্বভৌমত্বে, আমাদের জ্ঞানে, প্রকৃতির ঐশ্বর্যে সম্পূর্ণ। কিন্তু যে ভারতবর্ষকে নিয়ে আমরা গর্ব করি, সে ভারতবর্ষ যথার্থ অর্থে রক্তাক্ত ভারতবর্ষ নয়। সে ভারতবর্ষ সংস্কৃতি, শিল্প, কৃষিতে পরিপূর্ণ এক ভারতবর্ষ। এমনই একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। অমিতাভ দাশগুপ্তের লেখা কবিতার বিষয় আমার নাম ভারতবর্ষ। সঙ্গে থাকুন। রবীন্দ্র পরবর্তী যুগের অন্যতম প্রখ্যাত কবি হলেন অমিতাভ দাশগুপ্ত। অমিতাভ দাশগুপ্ত ব্যক্তিগত জীবনে কমিউনিস্ট ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন। সমাজ এবং জীবনে সাম্যবাদ প্রতিষ্ঠিত হোক, এই স্বপ্ন তিনি দেখেছেন বারবার। তার বিখ্যাত কাব্যগ্রন্থ আমি তোমাদেরই লোক প্রকাশিত হয় 1986 সালে। এই আমি তোমাদেরই লোক কাব্যগ্রন্থের একটি অন্যতম কবিতা আমার নাম ভারতবর্ষ। মনে রাখতে হবে যে এই অমিতাভ দাশগুপ্তের কাব্য কবিতায় বারবার করে প্রতিফলিত হয়েছে জাতি, জাতীয়তাবোধ এবং আন্তর্জাতিকতাবাদের পাঠ। এই আন্তর্জাতিকতাবাদের পাঠের এই তত্ত্ব বিশ্লেষণ তার মননে বারবার করে ফিরে এসেছে। তিনি দেখাতে চেয়েছেন যে ব্যক্তি, মানুষ, সমাজ, জাতি এবং বিশ্ববাসীকে নিয়েই আমাদের স্বপ্ন, আমাদের কল্পনা, আমাদের অস্তিত্ব। এই যে 1986 সালে আমি তোমাদেরই লোক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়, তার একটি অন্যতম কবিতা আবার বললাম আমার নাম ভারতবর্ষ। তিনি এই 1986 সালের ঠিক আগের প্রেক্ষাপট বা এই যুগের চিহ্ন তার কবিতার মধ্যে ফুটে উঠেছে। তিনি দেখতে পারলেন যে স্বাধীনতার পরবর্তীকালে যে আমরা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা চেয়েছিলাম, যে স্বপ্নে আমাদের স্বাধীনতার দাবি ছিল, স্বাধীনতার পরবর্তী বছরগুলিতে আমাদের সেই স্বপ্ন পরিপূর্ণ হয়নি। ঠিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্বাধীনতার এক দশক পরে দেখি 1959 সালে যে খাদ্য আন্দোলন তীব্র হয়। কেননা আমরা দেখেছি যে স্বাধীনতার পর দেশ বিভাগের পর ওপারের মানুষ এপারে এসেছে, অসংখ্য মানুষ এসেছে। অতএব তার যে খাদ্য সঞ্চয় ছিল, খাদ্য উৎপাদন শক্তি ছিল, তার চেয়ে প্রায় 2 গুণ 3 গুণ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে এই চাহিদার সঙ্গে যোগানের একটা ব্যবধান ঘটেছে। তাই খাদ্যের অভাবের কারণেই একটা খাদ্য আন্দোলন জোরদার ভূমিকা পালন। কবি নিজে ব্যক্তিগত জীবনে দেখেছেন যে কিভাবে বরানগরে যে চটকল আন্দোলন এবং আসানসোল ধানবাদে কয়লা খনির শ্রমিকদের উপর কি নির্যাতন হয়েছে। 1959 সালে যে গ্রাম থেকে শহরে আসা প্রায় 80 জন মানুষকে শহরে কিভাবে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন কবিতা প্রত্যক্ষ করেছেন, এবং তার ছাপ, তার চিহ্ন তার কবিতায় বারবার করে ফুটে উঠেছে। 1966 সালে আবার খাদ্য আন্দোলন তীব্র আকার বা মাত্রা ধারণ করলো। তিনি দেখতে পেলেন 1969 সালে যে এই যে সমাজ যে জটিলতা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আন্দোলন বৃদ্ধি পাচ্ছে, এর প্রত্যক্ষ প্রভাব রাজনীতির উপর এসে পড়েছে। কোনো সরকার, কোনো মুখ্যমন্ত্রী তার স্থায়ী সমাধান করতে পারেননি। তাই কখনো কখনো এই যুক্তফ্রন্ট সরকার গঠিত হয়েছে, কিন্তু তা আবার ভেঙে গেছে। এবং সর্বোপরি আমাদের সামনে রক্তাক্ত বারুদের বাষ্প নিয়ে হাজির হলো নকশাল আন্দোলন। আসলে প্রত্যেকেরই এই দাবি ছিল একটাই, যে শিক্ষা, খাদ্য এবং সমান অধিকার। এবং এই সমান অধিকার যখন আমরা পেলাম না, বিভিন্ন মহল থেকে এই বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। এবং সরকার চেয়েছে কি বুলেটের দ্বারা সেই আন্দোলনকে স্তিমিত করতে। অতএব কখনো বুলেটের দ্বারা যে মানুষকে শান্ত করা যায় না, তার প্রাণশক্তিকে ম্লান করা যায় না, এটা বারবার করে সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক প্রমাণ করেছে। এরই কথাবস্তু জানি আমার ভারতবর্ষ কবিতায়
ফুটে উঠেছে, ব্যক্ত হয়েছে। যে আমাদের দেশের যে শ্রমিক, কৃষক, মুঠে মজুর, যাদের প্রতিদিনের ঘামের রক্তের বিনিময়ে আমাদের সভ্যতার অগ্রগতি আমরা প্রত্যক্ষ করি, তার নাম ভারতবর্ষ। কবি ব্যক্তিগত জীবনে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। একবার ওই পরিচয় পত্রিকায় একটি সাক্ষাৎকারে তিনি তার স্বীকারোক্তি করে সাক্ষাৎকারে বলছেন, বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলনের বিভক্তি ও দুটি যুক্তফ্রন্টের উত্থান পতন এই অস্থিরতাকে তখন 1970-এর গোড়ায় এক দিশাহারা জায়গায় ঠেলে দিয়েছে। আমি এদেশের কমিউনিস্ট আন্দোলনের একজন দিন কর্মী এবং মাঝারি বহরের কবিতা লেখক, প্রাণে ও কর্মে বারবার রাজনৈতিক ও সামাজিক বদল চেয়েছি। এই স্বদেশ ও সময়ের বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে কবি তার মানুষকে লালন করেছেন। তিনি দেখেছেন যে আমরা যে রক্তক্ষয়ী আন্দোলন আমাদের দেশে ঘটেছে 1970-এর দশকে, সেই রক্তক্ষয়ী বারুদের বাষ্প, রক্তাক্ত ভারতভূমি, এই সব নিয়ে যে আমাদের ভারতবর্ষের অবস্থা খুব একটা ভালো জায়গায় দাঁড়ায়নি। যে আমরা ইতিপূর্বে তেভাগা আন্দোলনে দেখেছি মানুষ জমিদার জোতদার এদের বিরুদ্ধে সংগ্রাম করেছে। আসলে এই নকশাল বাড়ি আন্দোলনের লক্ষ্য ছিল তাই তথাকথিত পুঁজিবাদী শক্তিশালী শাসক গোষ্ঠীকে পরাস্ত করা। হয়তো তাদের পন্থাগত হয়তো ভুল ছিল, কিন্তু তার আন্দোলনের উদ্দেশ্য একে আমাদের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সমর্থন করবেই, এবং করাটাই দরকার ছিল। কারণ এদেশের বুকে যারা জন্মগ্রহণ করে, কোনো নবজাতক না খেতে পেয়ে মরবার জন্য জন্মগ্রহণ করেনি। এদেশের প্রতিটি অন্ন বস্ত্র বাসস্থানের উপর সকল মানুষের সমান অধিকার আছে। সেই অধিকারকে বহন করে নিয়ে যাওয়ার জন্যই, অধিকারকে আদায় করার জন্যই তারা বুলেটের মুখোমুখি হয়েছে, সংগ্রামে সামিল হয়েছে। এই ছিল তখনকার মানুষের। কিন্তু কবির মনে প্রশ্ন জেগেছে বারবার। প্রশ্নটা কি? যে আমাদের যে প্রচলিত ভারতবর্ষ, ঐতিহ্যবাহী ভারতবর্ষ, এই ভারতবর্ষ তো এই রক্তাক্ত চিত্রের ভারতবর্ষ নয়, এই রক্তাক্ত মানচিত্রের ভারতবর্ষ নয়। তাহলে কবি নিজেকে যেমন প্রশ্ন করেছেন, আগামী প্রজন্মের কাছেও সেই প্রশ্ন রেখে গেছেন যে সত্যি সত্যি ভারতবর্ষের ইতিহাস যখন লেখা হবে, তার কি গৌরব, সংস্কৃতি, ঐতিহ্যের কথা বলা হবে, না এই রক্তাক্ত চিত্রের কথা, ফুটপাতে দাঁড়িয়ে খাদ্যের আন্দোলনে লড়াইয়ের কথা লেখা হবে? কিন্তু আমাদের ইতিহাসের পাতায় তার জায়গা কম। যে কবি বন্দুকের সামনে দাঁড়িয়েও তার অস্তিত্ব রক্ষার জন্য বারবার করে আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। কবি একজন সৎ, সত্যবাদী, আদর্শবাদী মানুষ হিসেবে তার প্রতিজ্ঞাকে বজায় রেখেছেন, এবং তিনি চেষ্টা করেছেন যে এই বার্তাকে মানুষের সামনে নিয়ে যেতে। মানুষেরই যে যন্ত্রণার আগুন, তা জানি তার ভারতবর্ষ কবিতায় বারবার করে ফুটে উঠেছে প্রতিটি লাইনের মাধ্যমে। যে আমার নাম ভারতবর্ষ কবিতাটিতে, আমার নাম ভারতবর্ষ কবিতাটিতে আসলে প্রতিবাদ আর প্রতিশোধের মধ্যে দেশকে চিনিয়ে দেবার একটা প্রচেষ্টা তিনি বজায় রেখেছেন, তিনি করে গেছেন। ভারতবর্ষ তখন কোনো দেশ নয়, বন্দুক আর গুলির লড়াইয়ের, স্টেন গানের বুলেটে বুলেটে ঝাঁঝরা হয়ে গেছে তার সমস্ত শরীর। তাহলে এই যে সমস্ত শরীর ভারতবর্ষের দেহ রক্তাক্ত হলো, বুলেটে ঝাঁঝরা হলো, যে ভারতবর্ষের প্রচলিত মানচিত্রে তার ছবি ফুটে উঠল না। কিন্তু কবি তাই প্রশ্ন রাখলেন, স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। অতএব এই ভারতবর্ষ, এই নতুন পরিচয় যেন পরবর্তী প্রজন্মকে স্তব্ধ করে দিয়েছে। যে সত্যি সত্যি তো যে আমাদের প্রত্যেকের যে দাবি, যে প্রত্যেকের জন্য শিক্ষা চাই, অন্ন চাই, বস্ত্র চাই এবং শিক্ষান্তে কাজ চাই। অতএব সেই দাবি আজ যেন অনেকটাই ম্লান হয়ে গেছে। একদল ওই সুকুমার রায় যেমন করে তার কবিতায় বলেছিলেন, বড় লোকে ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি, গরিবরা পায় খোলাম কুচি, একি অরা সৃষ্টি। একদল মানুষের প্রচুর প্রাচুর্য, আর একদল মানুষ দিন হতে দিনতর হচ্ছে প্রত্যেক দিন। আসলে এটা তো এই ব্যবস্থার, দেশের উন্নয়নকামী দেশের কাছে এটা কখনোই মঙ্গলকর নয়। আমরা দেখেছি কয়লা খাদানে, চা বাগানে, কৃষি জমিতে কোদাল হাতে খাটে যারা, তারাই আসল ভদ্রলোক। যে তাদের রক্তের বিনিময়ে
আমাদের সভ্যতার ইমারত দাঁড়িয়ে রয়েছে। তাহলে কবি যে দেখেছেন যে এই যে কৃষক শ্রমিক প্রত্যেকের পরিশ্রমের মধ্যে, উৎপাদনী শক্তির মধ্যে একটা ভালোবাসা আছে, আর এই ভালোবাসার নাম ভারতবর্ষ। চা বাগানে বা কয়লা খাদানে মানুষ যে অক্লান্ত পরিশ্রম করছে, সেই পরিশ্রমের মধ্য দিয়ে তাদের যে ভারতবর্ষের যে চোখের জল, মৃতদেহের উপর, মৃতদেহের হাড়ে যে উর্বর ভূমি, তার মধ্যেও যেন একটি ভালোবাসা, এবং সেই ভালোবাসার নামই ভারতবর্ষ। তো উৎপাদন ক্ষমতার সঙ্গে সঙ্গে, উৎপাদনশীল কাজের সঙ্গে যারা জড়িত, কবি তাদেরকে বারবার করে স্মরণ করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন। যে কবি দেখেছেন যে ভারতবর্ষ শুধু কৃষিতে নয়, বিজ্ঞান, প্রযুক্তি, শিল্পেও ক্রম অগ্রসর হয়েছে, উন্নয়ন তার ঘটেছে। তাহলে এই সম্পদ কিন্তু ভারতবর্ষ আসলে প্রাকৃতিক শক্তিতে, সম্পদে এত ঐশ্বর্যশালী, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি, লুণ্ঠনকারী দেশ বারবার ভারতবর্ষকে আক্রমণ করেছে, আর কিছু স্বার্থান্বেষী সুবিধাবাদী স্বার্থপর মানুষ তা লুট করে গরিব মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে। কবি বারবার করে সেই প্রশ্নই তুলেছেন যে আমাদের যে এত মূল্য বৃদ্ধি, আমাদের যে এত বেকারিত্ব, আমাদের যে এত অশিক্ষা, এর মধ্যেই একটা স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদীর চক্রান্ত যেন বারবার করে কাজ করেছে, এবং কবিতা দেখতে পেয়েছেন। খেটে খাওয়া শ্রমজীবী মানুষ মাথার ঘাম ফায়ে ফেলে প্রতিদিন রসদ জোগাড় করে চলেছে। তাদের প্রতিটি রক্তকণায় উজ্জীবিত যে ভালোবাসা, তারই নাম ভারতবর্ষ। কবি দেখেছেন কৃষক, শ্রমিক, মজুর কেউ এই তালিকা থেকে বাদ নেই। প্রত্যেকের প্রচেষ্টায়, বিন্দু বিন্দু রক্তের, বিন্দু বিন্দু ঘামের ভারতবর্ষের সভ্যতা ক্রমে ক্রমে এগিয়ে গেছে। যে দেখেছেন যে শ্রমজীবী মানুষের দুঃখ, বেদনা, কান্না, তাদের কপালে রক্তের দাগ বোঝাবার জন্য অন্য কেউ আসে না। আসে কারা? সমব্যথী, সমমর্মী কোনো ভাই। তিনি কবিতায় স্পষ্ট ভাষায় বললেন, আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর, আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম। শোক নয়, ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা। তাহলে কবি দেখলেন যে আসলে শ্রমজীবী মানুষের বন্ধু শ্রমজীবী মানুষ, কৃষকের বন্ধু কৃষক, শ্রমিকের বন্ধু শ্রমিক। এইভাবেই শ্রমজীবী মানুষের একত্রিত সংহতিতেই তাদের দুঃখ বেদনাকে তারা ভুলে থাকে। কারখানার মজুর, শ্রমিক, আদিবাসী, ধর্ষিতা নারী, প্রত্যেকের বেদনার মধ্যে কবি জানি তার সত্তাকে খুঁজে পেয়েছেন। যে দেখেছেন যে কবি চিত্রকল্প আঁকলেন আকাশের সেই জল জমা মেঘের সঙ্গে আদিবাসীর সন্তান সম্ভবা বা নারীর একটা চিত্রকল্প রচনা করলেন, অপূর্ব। বৃষ্টির আসন্ন সম্ভাবনায় তা অসাধারণ বাণীমূর্তি লাভ করল কবিতাটিতে। কবি বিশ্বাস করেন বুলেটে ঝাঁঝরা ভারতবর্ষের মৃতদেহ একদিন প্রাণের সঞ্চার হবে, জ্বলে উঠবে উৎসবের রাত। সমস্ত দেশের মানব সম্পদ ও নানা প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্য অপূর্ব বৈচিত্র্য সুষমা নিয়ে আসবে মহামিলনের রাখি উৎসব। কবিতায় স্পষ্ট করে কবি ঘোষণা করলেন, ওড়িশির ছন্দে, ভরতনাট্যমের মুদ্রায়, সাঁওতালি মাদলে আর ভাংড়ার আন্দোলনে জেগে উঠবে উৎসবের রাত। ক্ষতভরা দেহে উৎসবের আয়োজনে সব মিলেমিশে একাকার হয়ে যাবে। মানুষের স্বদেশ ভাবনা, স্বাধীনতা, ভারতবর্ষের চিরায়ত ধ্যান ধারণা সব মিলেমিশে ঐক্যতানে পরিণত হবে। মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা, ভারতবর্ষ। কবি এখানে তিনি কবিতার মধ্যে দুটি স্তর ফুটিয়ে তুললেন। কবিতাটি শুরু হলো দুঃখ, ব্যথা, যন্ত্রণা, সংগ্রামী, প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে, কিন্তু শেষ হলো একটা উৎসবের মেজাজে, সাংস্কৃতিক মেলবন্ধনের মধ্য দিয়ে। আসলে কবি বোঝাতে চাইলেন যে রাজনৈতিক এবং সামাজিক অবস্থা মানুষের স্বপ্নকে পাল্টে দেয়। আসলে এই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের রক্তচক্ষু, রাষ্ট্রের শাসনের কাছে ব্যক্তি মানুষ বড় অসহায়। তাই এক সময় না এক সময় তাকে সেই শাসন
যন্ত্রের কাছে মাথা নত করতে হয় এবং একটা ঐক্য স্থাপন করতে হয়। সেই ঐক্য স্থাপনের জন্যেই উৎসবের রাত্রি, রাখি বন্ধনের উৎসব, আর উৎসবের মেজাজ দিয়ে কবিতাটি শেষ করলেন। এইভাবেই কবি আমার নাম ভারতবর্ষ কবিতার মধ্য দিয়ে সময় বাস্তবতাকে তুলে ধরলেন। আর এখানেই রবীন্দ্র পরবর্তী যুগের কবি হয়েও যে একটা চিরকালীন ভারতবর্ষের অবক্ষয়, বেকারিত্ব, তার জ্বালা যন্ত্রণাকে, ব্যথাকে তুলে ধরলেন তার কবিতার মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে তিনি সমাজ বাস্তবতা, সমাজ মনস্কতার পরিচয় দিলেন। এই অবধি আজকে আমাদের আলোচনা শেষ হলো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। অনেক ধন্যবাদ।